সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। সামনে তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, পাশাপাশি যারা জবের প্রিপারেশন নিচ্ছে তাদের রয়েছে এনটিআরসি সহ অন্যান্য বিভিন্ন চাকরি পরীক্ষা। সো আজকের যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে যে বাংলাদেশের কৃষি রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেই তথ্যগুলো বিভিন্ন পরীক্ষায় প্রতিনিয়ত এসে থাকে। তাহলে চলো রাহাতস একাডেমি থেকে আমরা এই বিষয়গুলো একদম ধরে ধরে যদি শিখি তাহলে কেমন হয়। এবং প্রথমে আমরা আসি যে বাংলাদেশের যে কৃষি রিলেটেড যে তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো একটু দেখে নিই। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কৃষি বা আদমশুমারি বাংলাদেশে প্রথম কখন শুরু হয়। সো বাংলাদেশে মোট কৃষি শুমারি হয়, আমরা আদমশুমারি বলে থাকি যে সকল জনসংখ্যা রিলেটেড যে তথ্যগুলো আমরা বিভিন্ন সময় সরকার প্রতি 5 বছর যে হিসেব করে থাকে সেটাকে বলে থাকি আমরা আদমশুমারি। আর কৃষি শুমারি হচ্ছে কৃষি রিলেটেড যে তথ্যগুলো সরকার মূলত কালেক্ট করে থাকে। চলো বাংলাদেশের ঠিক মোট কৃষি শুমারি হয় কিন্তু 5 বার। এর মধ্যে পাকিস্তান শাসনামলে হয় একবার। এই টোটাল কৃষি শুমারি হয় 6 বার। সো আমরা যদি পরীক্ষায় আসে যে কতবার বাংলাদেশের কতবার কৃষি শুমারি হয়, তাহলে অবশ্যই লিখবা কত, 5 বার বাংলাদেশে কৃষি শুমারি হয়। ওকে, আচ্ছা। সো দেশ প্রথম বাংলাদেশে প্রথম স্বাধীন দেশে প্রথম যদি বলি যে যে কৃষি শুমারিটা হয় এটা হচ্ছে 1977 সালে। ওকে, ক্লিয়ার। এরপরে আমরা আসি যে শহর ও পল্লী এলাকা পৃথক ভাবে হচ্ছে কি করা হয়, কৃষি শুমারি করা হয় 1983 থেকে 1984 সালে। এইটা পরীক্ষা আসতে পারে। তারপর দেশের দ্বিতীয় বৃহত্তম পূর্ণাঙ্গ কৃষি শুমারি এবং বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি হয় 2019 সালে। মনে রাখতে হবে বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি কত সালে, 2019 সালে। ওকে, এইটা আমাদের এগুলো। তারপর আমরা পরবর্তী তথ্যটা কি রয়েছে দেখি। কৃষি পণ্য উৎপাদনের শীর্ষ যে জেলাগুলো, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, বাট সবাই একদম গুলায় ফেলি, তাই না? একটু দেখে নিই আমাদের এই স্লাইডে বা আমাদের ক্লাসের এই টপিকে কি কি আছে। গুরুত্বপূর্ণ এবং শীর্ষ যে জেলাগুলো রয়েছে, যদি দেখি যে পাট উৎপাদনের জন্য শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। পাট উৎপাদনের জন্য শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। পাট উৎপাদনের জন্য শীর্ষ হচ্ছে কোনটা? ফরিদপুর কিন্তু পাট উৎপাদনের জন্য শীর্ষ। কাঁঠালের জন্য ময়মনসিংহ, এটা বেশি একটা পরীক্ষা আসে না, বাট ধানের জন্য এবং মাছের জন্য কিন্তু ময়মনসিংহ মাথায় রাখতে হবে। মৎস্য চাষের জন্য সর্বদিক দিয়ে যেটা রয়েছে ময়মনসিংহ, ধান চাষের জন্য রয়েছে ময়মনসিংহ। ক্লিয়ার? ওকে। তারপর আমরা আসি আলু চাষের জন্য বিখ্যাত বগুড়া। বগুড়া কিন্তু আলুর চাষের জন্য বিখ্যাত। আগে ছিল আলু চাষের জন্য খুবই বিখ্যাত ছিল দিনাজপুর, বর্তমান কি বগুড়া। আলু চাষের জন্য বর্তমান কোনটা বললাম? হ্যাঁ, বগুড়া কিন্তু। কারণ প্রতিনিয়ত আমাদের সাধারণ জ্ঞান কিন্তু আপডেটেড হয়, এই জন্য আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য কিন্তু রাহাতস একাডেমিতে প্রতিনিয়ত চোখ রাখলে অবশ্যই আপডেট তথ্যগুলি আমি পড়িয়ে থাকি সাম্প্রতিক সময়ের উপরে। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই আপডেট তথ্যের মধ্যে যে তথ্যগুলো আমি বলতেছি এগুলো একটু খেয়াল রাখবে। পাশাপাশি যে বিষয়গুলো বলতেছি যে শীর্ষ জেলাগুলো, পড়াশোনার পাশাপাশি দেখা গেছে যে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি, এই তথ্যগুলো যদি একটা বার যদি আমরা একটু দেখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক উপকার হবে, রাইট? আচ্ছা, সো আমের জন্য রাজশাহী সবাই আমরা জানি এটা হচ্ছে জেলার জন্য বিখ্যাত। এইখানে একটু চেঞ্জ করা দরকার। আমি যদি বলি যে যদি পরীক্ষা আসে যে আম চাষের জন্য কোন জেলাটি বিখ্যাত, এটা হবে কি চাঁপাই নবাবগঞ্জ। কোনটা হবে? চাঁপাই নবাবগঞ্জ হবে। কোনটা হবে বললাম? চাঁপাই নবাবগঞ্জ হবে। ওকে, চাঁপাই নবাবগঞ্জ, চাঁপাই। হ্যাঁ, ওকে, চা চাপাই লিখছি আমি। হ্যাঁ, সো আমের জন্য বিখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জ, বিভাগের ক্ষেত্রে রাজশাহী। অনেকে ভুল করে কিন্তু রাজশাহী দিয়ে দেয়, এটা রাজশাহী হবে না। আচ্ছা, পেয়ারের জন্য চট্টগ্রাম, চায়ের জন্য অবশ্যই কি মৌলভীবাজার, অপশনে না থাকলে সিলেট। তামাক, তামাকের জন্য কুষ্টিয়া। কুষ্টিয়ার 26টি গ্রামকে কি বলা হয়? কুষ্টিয়ার 26টি একত্রে গোল্ডেন ভিলেজ বলা হয় তামাক উৎপাদনের জন্য। ওকে, সবিনের জন্য লক্ষ্মীপুর, ভুট্টার জন্য ঠাকুরগাঁও, গমের জন্য ফরিদপুর। আমরা পড়ছি যে গম, গম চাষের জন্য ঠাকুরগাঁও পূর্বে ছিল, বর্তমান কি ফরিদপুর। তুলা চাষের জন্য ঝিনাইদহ। ওকে, এই হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ যে যে কৃষি পণ্যের জন্য জেলাগুলো। এখন আমরা আসি যে কৃষি সুমারি রিলেটেড বিষয়গুলো। হ্যাঁ, যে কৃষি সুমারি রিলেটেড আমরা যে পণ্য বিষয়গুলো আমরা পাবো, এখানে কি কি রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দেখে নিই এখানে যে কৃষি সুমারি রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ইরেজ করে নিই। আচ্ছা, ওকে, এইখানে আমরা দেখতেছি যে
এইখানে আমরা দেখতেছি যে কৃষি শুমারি 2019, রাইট? 2019 সালের যে সর্বশেষ কৃষি শুমারি অনুযায়ী এটা মূলত বিশ্ব ব্যাংক কৃষি সংস্থা ফাও এর নির্দেশনা এটা পরিচালিত হয়ে থাকে। সমকাল 9 থেকে 20 জুন 2019। আচ্ছা, এটা এটা পরিচালনা করা হয়ে থাকে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারিটা করে থাকে। কৃষি শুমারি অনুযায়ী বাংলাদেশের মোট খানা 3,55,30,180টি, যার মধ্যে ভূমিহীন যে খানা রয়েছে এটা হচ্ছে 40,30,000। শহরে বাস করে প্রায় বাংলাদেশের কৃষি শুমারি প্রতিবেদন শহরে যারা কৃষক রয়েছে এটা এর মধ্যে 59 লাখ বসবাস করে বা 16.63%। সর্বোচ্চ ভূমিহীন যে খানাগুলো রয়েছে এর মধ্যে ঢাকা বিভাগ হচ্ছে সর্বোচ্চ বেশি। ঠিক আছে। এর- এরপরে সর্বোচ্চ মৎস্যজীবী খানা যে বা খানা বলতে বোঝাচ্ছে যে সেক্টর গুলো রয়েছে এর মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি। ওকে, রয়েছে বরিশাল বিভাগে। তাহলে আমরা দেখতেছি যে মানুষ চাষের উপর ভিত্তি করে ফসলকে প্রধানত দুই ভাগে, একটা উদ্যান ফসল আর একটা হচ্ছে মাঠ ফসল। এই হচ্ছে একটা তথ্য আমরা জানলাম কৃষি 2019 অনুযায়ী। এখন আমরা শিখবো যে কৃষি বিষয়ক কিছু সংস্থা এবং এর অবস্থান কোথায় রয়েছে, এবং এটা তোমরা জেনে বিশ্বাস করবা কিনা যে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে আসে, বাট অনেকের ধারণা এখানে জায়গায় ভুল করে। যেমন আমরা যদি দেখি যে বাংলাদেশের কৃষি বিষয়ক কিছু সংস্থা সরি, যেমন বাংলাদেশের ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট মানিক এভিনিউ ঢাকাতে। আচ্ছা, রাবার গবেষণা কিন্তু চট্টগ্রাম চান্দগাঁওতে। তারপরে হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বেশি পরীক্ষা আসে, এটা হচ্ছে জয়দেবপুর গাজীপুর, খুবই ইম্পর্টেন্ট, জয়দেবপুর গাজীপুর। তারপর হচ্ছে তেলবীজ গবেষণা কেন্দ্র কিন্তু গাজীপুরে। তারপর হচ্ছে উদ্যান গবেষণা কেন্দ্র গাজীপুর। তাহলে আমরা পাইলাম কৃষি গবেষণা, তেলবীজ গবেষণা, উদ্যান, সব তিনোটা কিন্তু কৃষি রিলেটেড। ঠিক আছে, এই তিনোটাই হচ্ছে জয়দেবপুর গাজীপুর। ওকে, মৃত্তিকা গবেষণা কিন্তু ফার্মগেট ঢাকাতে। ওকে, বাংলাদেশের মৌমাছি পালন ইনস্টিটিউট হচ্ছে ঢাকা মৌমাছি পালন ইনস্টিটিউট। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে সাভার ঢাকাতে। এবং খুবই ইন্টারেস্টিং এবং পরীক্ষায় বারবার যেটা আছে ঈশ্বরদী পাবনা। আমরা যদি বলি এখানে পাবনা দেওয়ার কথা ছিল, ঈশ্বরদী ঢাকা দেওয়া। এটা হচ্ছে সুপার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। সু সুপার ক্রপ, হ্যাঁ, এখানে ট্রপ দেওয়া সুপার ক্রপ। বা আমরা যদি বলে থাকি যে ঈশ্বরদীতে যেটা রয়েছে আমাদের প্রধানত বিশেষ করে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ, এইটা কিন্তু ঈশ্বরদীতে। ডাল গবেষণা কেন্দ্রও কিন্তু ঈশ্বরদী পাবনাতে। ওকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী, নওগাঁ বা চাঁপাইনবাবগঞ্জ। আমরা জানি বরেন্দ্র নামে একটা অঞ্চল রয়েছে রাজশাহী, এবং রাজশাহীর প্রাচীন নাম কিন্তু বরেন্দ্র। বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট কিন্তু শ্রীমঙ্গল, এবং চা জাদুঘর কিন্তু শ্রীমঙ্গল মৌলভীবাজারে অবস্থিত। ওকে, বাংলাদেশের রেশম গবেষণা বা বাংলাদেশের জন্য রাজশাহীকে সিল্ক রুট বলা হয়ে থাকে। রেশম চাষের জন্য বিখ্যাত রাজশাহী, এটার ইনস্টিটিউটটাও কিন্তু রাজশাহীতে অবস্থিত। ওকে, তারপর দেখো আম গবেষণা কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, আমের জন্য বিখ্যাত জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বিভাগ হিসেবে রাজশাহী। ওকে, বাংলাদেশের মশলা গবেষণা ইনস্টিটিউট শিবগঞ্জ বগুড়া। ওকে, ফল গবেষণা কেন্দ্র কিন্তু রাজশাহীতে, ফল গবেষণা আসলে রাজশাহী, কিন্তু আম গবেষণা আসলে রাজশাহীর গুরুত্বপূর্ণ যে জেলাটা রয়েছে সেই জেলাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার, রাইট? আচ্ছা, এরপর আমরা আসি যে বাংলাদেশের কৃষি রিলেটেড আরো কিছু তথ্য আমরা সংমিশ্রণ করে যদি বলি যে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট, এটা আমরা সকলেই জানি। এই বর্তমান যে বিসিএস পরীক্ষাও কিন্তু এই পাট থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, আমরা দেখছি সম্প্রতি সময়ে যে পাটকে কি বহুমুখী উৎপাদন সম্ভাবনার একটা সেক্টর হিসেবে দেখা দেখা হয়ে থাকে, এবং প্রধান অর্থকরী ফসল যেমন আমাদের পাট রয়েছে, আমাদের চা রয়েছে, আমাদের তামাক রয়েছে, এগুলো কিন্তু অর্থকরী ফসল, কিন্তু পাট হচ্ছে প্রধান। এবং আমরা দেখি যে বাংলাদেশের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য পাট ও পাটজাত দ্রব্য। পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ, সোনালী আঁশ এটা পাটের জন্য বলা হয়। পাটকে কৃষি পণ্য ঘোষণা করা হয় কিন্তু 2016 সালে, কিন্তু পাটকে বাংলাদেশে কৃষি পণ্য ঘোষণা করা হয়। বাংলাদেশের পাট বলা হয় মূলত ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এই জেলাটাকে পাট বলয় বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? পাট বলয় বলা হয়ে থাকে। এরপর আমরা পাট রিলেটেড আরো কিছু তথ্য আমরা যদি দেখি যে পাটের জীবন রহস্য উন্মোচন করেন ডক্টর মাকসুদুল আলম। কি বললাম? ডক্টর মাকসুদুল আলম কি করেন? পাটের জীবন রহস্য উন্মোচন করেন। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কিন্তু প্রতিষ্ঠিত 1951 সালে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পাট গবেষণা ইনস্টিটিউট 1991 সালে। দেশের পাটের প্রধান বাণিজ্য কেন্দ্র হচ্ছে নারায়ণগঞ্জ, যে প্রাচ্যের ডান্ডি বলা হয় কিন্তু নারায়ণগঞ্জকে, মনে রাখতে হবে প্রাচ্যের ডান্ডি বলা হয় কোনটাকে? নারায়ণগঞ্জকে। ওকে, বাংলাদেশে পাটজাত মূলক ব্যবহার করার বাধ্যতামূলক করা হয় মূলত 19টি পণ্যে। কয়টি পণ্যে বললাম? 19টি পণ্যে, এখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে। দেশে মানে উর্বর জাতের পাট বীজ রয়েছে তুষা পাট, মানে উন্নত, এটা উর্বর না, এটা উন্নত জাত হবে। উন্নত জাতের পাটের নাম হচ্ছে তুষা পাট।
ওকে। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত পাট জাতীয় ফসল উদ্ভাবন করা হচ্ছে 49টি। ওকে। জিন প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাটের নতুন জাত আবিষ্কার করা হয় এবং এটা হচ্ছে, এটা যিনি করেন তিনি হচ্ছেন কে, উন্নত জাতের জিন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এইটা আমরা জানি, পাটের জীবন রহস্য উন্মোচন করছেন ডক্টর মাকসুদুল আলম। এবং এই যে তুষা পাট এবং পাটের কিছু অংশ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পাট রয়েছে, মেস্তা পাট, কেনাক পাট ইত্যাদি। তো জুটন বলতে বোঝাচ্ছে হচ্ছে পাট এবং সুতার কিছু মিশ্রণ রয়েছে। এইটা যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, বা মোহাম্মদ সিদ্দিকুল্লাহ জুটন আবিষ্কার করেন। পাটের জীবন রহস্য উন্মোচন ডক্টর মাকসুদুল আলম, আর জুটন আবিষ্করণকে ডক্টর সিদ্দিকুল্লাহ, মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। ওকে, সো পাট বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় থেকে এইটা ছিল গুরুত্বপূর্ণ তথ্য। আরো অনেক তথ্য রয়েছে। সো প্রথম দিকে আমি একটু সংক্ষেপে কিছু তথ্য আলোচনা করলাম। এরপরে আমরা পরবর্তীতে আগামী ক্লাসে, এটা জাস্ট যারা হচ্ছে ক্লাসটা দেখতেছো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা, যেন আমি উৎসাহ পাই, যেন আবার পরবর্তীতে এই ধরনের ভিডিও আবার দিতে পারে। এবং তোমরা যাতে তোমাদের প্রতিযোগিতার সামনে যে যারা নার্সিং বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য যারা এনটিআরসি দিবে, যারা হচ্ছে প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, রাহাতস একাডেমির সাথেই সকলেই যুক্ত থাকবা। এবং এই যে মানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বললাম, এক নজরে দেখে ফেললে কিন্তু আমরা অনেক তথ্য শিখতে পারবো। সো প্রতিটি তথ্যের সাথে আমি কিছু বিষয় সংযোগ করলাম, একটু খেয়াল রাখবেন। আশা করি সকলের জন্য উপকৃত হবেন। এবং সকলেই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ লাইক করলে দেখা যায় আরো অন্যদের কাছে কিন্তু ভিডিওটি রিচ হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সর্বশেষ এবং শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।